জর্ডানে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত, নিখোঁজ 1। যুক্তরাষ্ট্রের আক্রমণ চলছে, শান্তি চুক্তিতে ট্রাম্পের সইয়ের মূল্য নেই, কটাক্ষ মোজতবা খামেনির। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত, নতুন করে চালানো হামলায় 9 ফিলিস্তিনির প্রাণহানি। পশ্চিম তীরে অবৈধ বসতি বাড়ানোর পরিকল্পনা তেল আবিবের। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত 9, আহত 70। সামরিক অবকাঠামো ছিল লক্ষ্যবস্তু, দাবি কিয়েভের। দোনেৎস্কে আরও 1 শহর অঞ্চলে মস্কোর অভিযান জোরদার। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি আলোচিত ককরোচ জনতা পার্টির। আমরণ অনশনে অভিজিৎ, হাসপাতাল থেকে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ওয়াংচুকের। এবং এমবাপের ইতিহাস, সাকার হ্যাট্রিক আর 10 গোলের রোমাঞ্চকর ম্যাচ। ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড। রাতে বিশ্ব আসরের মেগা ফাইনাল। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি সাবরিনা মজুমদার। ইরানের প্রতিশোধমূলক হামলায় জর্ডানের 2 মার্কিন সেনা নিহত হয়েছেন, এখনও নিখোঁজ আছেন অন্তত 1 জন। ইরানের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেওয়া হবে যা তারা ভুলতে পারবে না। শান্তি চুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সইয়ের কোনো মূল্য নেই বলেও কটাক্ষ করেন তিনি। মাত্র 1 মাস আগেও যুদ্ধ থামানোর লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তবে 25 জুন হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার পর তা দ্রুত ভেঙে পড়তে শুরু করে। লিখিত এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক চুক্তিভঙ্গ প্রমাণ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন। যুক্তরাষ্ট্রকে প্রতারণাপূর্ণ, অবিশ্বস্ত ও অযৌক্তিক বলে অভিহিত করেন তিনি। বলেন, ইরানি জাতি ও প্রতিরোধ জোটের কাছে যুক্তরাষ্ট্রের জন্য অবিস্মরণীয় শিক্ষা অপেক্ষা করছে। সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা ও সাবেক রেভলিউশনারি গার্ডস কমান্ডার মোহসেন রেজাই সতর্ক করে বলেন, মার্কিন হামলা আরও কয়েকদিন চললে ইরান পূর্ণমাত্রার আক্রমণাত্মক অভিযানে যাবে এবং ভূখণ্ড দখলের যে কোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে। একই সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি অভিযোগ করেছেন, গত 1 সপ্তাহে সমঝোতা স্মারকের প্রতিটি শর্ত ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে শনিবারও ইরানের বিভিন্ন স্থানে অব্যাহত থাকে মার্কিন হামলা। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী হরমোজগান প্রদেশের সিরিকের আশপাশে অন্তত 3টি বিমান হামলা চালানো হয়। এতে অন্তত 116টি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় বান্দার আব্বাস, হাজিয়াবাদ সহ কয়েকটি এলাকায় মোবাইল, ইন্টারনেট ও ল্যান্ডলাইন সেবা ব্যাহত হয়েছে। পাল্টা হামলাও অব্যাহত রেখেছে ইরান। কুয়েত ফায়ার ফোর্স জানিয়েছে, তেহরানের হামলায় সৃষ্ট 2টি বড় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকজন দমকল কর্মী আহত হয়েছেন। এছাড়া আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আরও 3টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যদিও সেখানে হতাহতের খবর নেই। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে 2 মার্কিন সেনা নিহত হয়েছেন, 1 জন নিখোঁজ রয়েছেন। আহত 4 সেনাকে হাসপাতালে নেওয়া হলেও পরে তারা দায়িত্বে ফিরে গেছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তাদের আত্মত্যাগ যুক্তরাষ্ট্রের সংকল্পকে আরও দৃঢ় করবে। এই ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে বড় পরিসরের যুদ্ধের আশঙ্কা বাড়ছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য ব্যাপক হামলার আগে ইসরায়েলে আরও কয়েক ডজন আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন এই পরিকল্পনা ও যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য নতুন হামলার আগে ইসরায়েলে আরও কয়েক ডজন আকাশের জ্বালানি সরবরাহকারী বা এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে একাধিক সামরিক পরিকল্পনা পর্যালোচনা করেছেন এবং কয়েকদিনের মধ্যেই হামলা আরও জোরদারের নির্দেশ দিতে পারেন তিনি।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী নতুন পরিকল্পনায় ইরানের বিদ্যুৎ কেন্দ্র, গুরুত্বপূর্ণ অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ভূগর্ভস্থ সন্দেহভাজন পিকস্যাক মাউন্টেন স্থাপনাতেও হামলার বিকল্প বিবেচনা করা হচ্ছে। গোয়েন্দাদের সন্দেহ, ভূগর্ভস্থ পর্বতে গোপন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তুলেছে তেহরান। দাবি করা হচ্ছে এসব হামলার লক্ষ্য ইরানের সক্ষমতা আরও দুর্বল করা এবং তেহরানকে আবারও আলোচনায় ফিরতে চাপ দেয়া। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ৩০টির বেশি আকাশে জ্বালানি সরবরাহকারী মার্কিন বিমান অবস্থান করছে। নতুন চালান পৌঁছালে যুদ্ধের শুরুর সময়ের মতোই আবারও কয়েক ডজন ট্যাঙ্কার মোতায়েন করা হবে। তবে বাণিজ্যিক ফ্লাইটে বিঘ্ন এড়াতে ইসরায়েল এসব বিমান সামরিক ঘাঁটিতে সরিয়ে নেয়ার কথা বললেও মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এখনও বেন গুরিয়ন বিমানবন্দর ব্যবহারকেই অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছে এক্সিওস। এদিকে টানা মার্কিন হামলার মুখে ইরানের ভেতরেও যুদ্ধ ও কূটনীতি নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে। দেশটির কয়েকজন মধ্যপন্থী রাজনীতিক এবং বিশ্লেষক বলছেন, সংঘাত দীর্ঘায়িত হলে মানবিক ও অর্থনৈতিক ক্ষতি আরও বাড়বে। তাদের মতে কূটনৈতিক পথ এড়িয়ে উগ্র অবস্থান নেয়ার কারণেই ইরানকে একের পর এক যুদ্ধের মূল্য দিতে হচ্ছে। একই সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষায় দ্রুত কূটনৈতিক উদ্যোগ জোরদারেরও আহ্বান জানিয়েছেন তারা। নাসরিন রুমি, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যেও অবরুদ্ধ গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। নতুন করে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত ৯ ফিলিস্তিনি। একই সঙ্গে গাজা ও পশ্চিম তীরে নতুন অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে তেল আবিব। এদিকে নিউ ইয়র্ক সফরে গেলেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতারের আইনি সুযোগ খতিয়ে দেখছে মেয়র জোহরান মামদানির প্রশাসন। কঠিন থেকে কঠিনতর হচ্ছে গাজাবাসীর বেঁচে থাকার লড়াই। প্রতিদিনই ইসরায়েলি বর্বরতায় নিহত হচ্ছেন ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। স্থানীয় সময় শনিবারও গাজা সিটির জেইতুন ও নাসর এলাকায় পৃথক বিমান হামলা ও গোলাবর্ষণে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে এক শিশু কন্যাও রয়েছে। হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন। একই সঙ্গে দের আল বালার পূর্বাঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়ে নতুন নিরাপত্তা সীমারেখা পশ্চিমে সরিয়ে নিয়েছে ইসরায়েল। এতে বহু ফিলিস্তিনি পরিবারের বাড়িঘর নতুন করে দখলকৃত এলাকার আওতায় পড়ে গেছে। স্থানীয়দের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে এলাকা জুড়ে সামরিক অভিযানও চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এদিকে গাজার উত্তরে ৩টি নতুন নাহাল আউটপোস্ট এবং অধিকৃত পশ্চিম তীরে নতুন ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনার ঘোষণা করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ও অর্থমন্ত্রী বেজালাল স্মোট্রিচ। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এই বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে। অন্যদিকে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে এলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের আইনগত ক্ষমতা রয়েছে কিনা তা পর্যালোচনা করছে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রশাসন। এক সাক্ষাৎকারে মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি হওয়া নেতানিয়াহুর স্থান হেগে অবস্থিত আইসিসি ডিটেনশন সেন্টারে। তবে আইনের অনুমতি যতটুকু দেবে তার বাইরে কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। দুই নেতার বৈঠকে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, যুদ্ধবিরতি জোরদার এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের অভিযান অব্যাহত রয়েছে। ইসরায়েল লেবাননের মধ্যকার চুক্তি যেন এখন শুধুই কাগজে কলমে। হিজবুল্লাহকে নির্মূল করার নামে বেসামরিক এলাকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের শিক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, স্থানীয় সময় শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে আরও 3টি বিদ্যালয় ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মন্ত্রণালয়ের দাবি, বিস্ফোরণের আগে বিদ্যালয়গুলো থেকে সরঞ্জাম লুট করা হয়। এতে ধ্বংস হওয়া বিদ্যালয়ের সংখ্যা অন্তত 20-এ পৌঁছেছে। ইউনেস্কোর তথ্য অনুযায়ী সংঘাতের কারণে এখনও প্রায় 5 লাখ লেবানিজ শিশু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। একই দিনে লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার তেবনিত এলাকায় ড্রোন পরিচালনার অভিযোগে হিজবুল্লাহর একটি অবস্থানে বিমান হামলার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় এ হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ।
সম্প্রতি ইতালির রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন দফার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে লেবাননের দক্ষিণাঞ্চলে পরীক্ষামূলক নিরাপত্তা অঞ্চল গঠনের বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানায় ওয়াশিংটন। পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে ইসরায়েলি বাহিনী সরে গেলে সেখানে দায়িত্ব নেবে লেবাননের সেনাবাহিনী। তবে হিজবুল্লাহকে নিরস্ত্র করার শর্তে সেনা প্রত্যাহারের বিষয়টি নির্ভরশীল হওয়ায় এখনো বড় ধরনের অচল অবস্থা রয়ে গেছে। এসব বিষয় নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে দুই নেতা যুদ্ধবিরতি কার্যকর রাখা, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার উপায় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি পুরো লেবাননে কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব জোরদারের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 70 জন। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, হামলা চালানোর স্থাপনাগুলো থেকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত যন্ত্রাংশ এবং নেভিগেশন সরঞ্জাম সরবরাহ করা হতো। এদিকে দোনেৎস্কে অঞ্চলের কৌশলগত শহর ক্রাসনি লিমান দখলে শেষ পর্যায়ের অভিযান চলছে বলে দাবি করেছে মস্কো। কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে আকাশ। স্থানীয় সময় শনিবার রাশিয়ার তাম্বভের কটভস্কে অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ড বেরিজের একটি গুদামে ভয়াবহ হামলা চালায় ইউক্রেন। একই সঙ্গে মস্কোর ইলেকট্রোস্তালে একই প্রতিষ্ঠানের আরেকটি গুদামে হামলা চালায় জেলেনস্কি বাহিনী। এতে বেশ কয়েকজন কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকেই। এছাড়া শনিবার বেলগরদ অঞ্চলেও ড্রোন হামলা চালানো হয়। নোগিন্সকে একটি তেল ডিপোতেও আগুন ধরে যায়, যার কারণে কাছের একটি মাতৃসদন ও আবাসিক ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক রাতে 19টি অঞ্চলের আকাশে, পাশাপাশি ক্রিমিয়া, আজভ সাগর ও কৃষ্ণ সাগর এলাকায় মোট 379টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলার লক্ষ্য ছিল রাশিয়ার ড্রোন উৎপাদন ও সামরিক সরঞ্জাম সরবরাহে ব্যবহৃত দুটি বড় লজিস্টিক কেন্দ্র। তার দাবি, মস্কো ও তাম্বভ অঞ্চলের এসব স্থাপনা থেকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত যন্ত্রাংশ এবং নেভিগেশন সরঞ্জাম সরবরাহ করা হতো। একই সঙ্গে একটি তেল স্থাপনা এবং কৃষ্ণ সাগর, আজব সাগর ও অধিকৃত ক্রিমিয়ার কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতেও সফল হামলা চালানো হয়েছে বলে দাবি কিয়েভের। এদিকে রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমোভ দাবি করেছেন, দোনেৎস্ক অঞ্চলের কৌশলগত শহর ক্রাসলি লিমানে ইউক্রেনীয় বাহিনীর সংগঠিত প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। শহরটি দখলের শেষ পর্যায়ের অভিযান চলছে। একই সঙ্গে কনস্তান্তিনিভকা ঘিরে নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করেছে রুশ বাহিনী এবং স্লোভিয়ানস্ক ক্রামাতরস্ক অভিমুখে অগ্রসর হচ্ছে বলেও দাবি করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে ইউক্রেনের বন্দর, প্রতিরক্ষা শিল্প, গোলাবারুদ গুদাম, ড্রোন উৎপাদন কেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং সেনা অবস্থান লক্ষ্য করে 19টি সমন্বিত হামলা চালানো হয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ড্রোন ব্যবহার করে কৃষ্ণ সাগরে ইউক্রেনের সামরিক কাজে ব্যবহৃত একাধিক কার্গো জাহাজেও হামলার দাবি করেছে মস্কো। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এবার ভারতে শিক্ষামন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি তুলেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পরিবেশ কর্মী সোনম ওয়াংচুকের সমর্থনে অনির্দিষ্টকালের অনশনেও বসেছেন তিনি। এদিকে সোনমকে জবরদস্তি হাসপাতালে নেওয়া হয়েছে বলে দাবি তার পরিবার ও আন্দোলনকারীদের। হাসপাতালে থেকেই অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এ পরিবেশ কর্মী। ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ঠিক ওই সময় এক নারী তার দিকে কালি ছুঁড়ে মারেন। বিক্ষোভস্থলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে, যদিও এতে দমে যায়নি বিক্ষোভ। স্থানীয় সময় শনিবার দিনভর বিক্ষোভে মুখর ছিলেন সোনম ওয়াংচুকের সমর্থকরা। জাতীয় পতাকা, পোস্টার ও স্লোগানে উত্তাল হয়ে ওঠে আন্দোলনস্থল। ওয়াংচুককে হাসপাতালে নেয়ার কয়েক ঘন্টার মধ্যে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মঞ্চে দাঁড়িয়ে আমরণ অনশনের ঘোষণা দেন। যেভাবে সন্ত্রাসী বা অপরাধীরা মানুষকে অপহরণ করে, ঠিক সেভাবেই সোনম ওয়াংচুক স্যারকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাকে জোর করে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা ভেবেছিল সোনম স্যারকে সরিয়ে দিলে এই আন্দোলন থেমে যাবে, দুর্বল হয়ে পড়বে। কিন্তু এখন সোনম স্যারের পরিবর্তে আমি অনির্দিষ্টকালের অনশন শুরু করছি। অন্যদিকে সফদরজং হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন, দীর্ঘদিনের অনশনের কারণে ওয়াংচুক কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। সামান্য পানি শূন্যতায় ভুগছেন, তবে তিনি সম্পূর্ণ সচেতন আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
তবে হাসপাতালের ব্যাখ্যায় সন্তুষ্ট নন ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো। তার অভিযোগ, পরিবারের সম্মতি ছাড়া যেন ওয়াংচুককে কোনো ওষুধ বা স্যালাইন দেয়া না হয় সে অনুরোধ জানানো হলেও হাসপাতাল কর্তৃপক্ষ পর্যাপ্ত স্বচ্ছতা দেখাচ্ছেন না। গত ২৮ জুন থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। আন্দোলনকারীরা জানিয়েছেন ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনে পার্লামেন্ট অভিমুখে ঘোষিত পদযাত্রার কর্মসূচিও পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। এবার ফিফা বিশ্বকাপের খবর। মায়ামি স্টেডিয়ামে গোল বন্যার রেকর্ডের ছড়াছড়ি। কিলিয়ান এমবাপ্পের অতি মানবীয় কীর্তি কিংবা দিদিয়ের দেশমের বিদায়ী মঞ্চ কোনো কিছুই থামাতে পারল না থ্রি লায়ন্সদের। ফ্রান্সকে গোল উৎসবের এক ম্যাচে ৬-৪ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের ব্রোঞ্জ মেডেল জিতে নিল ইংল্যান্ড। হ্যাটট্রিক করেছেন বুকাও সাকা আর ১০ গোল করে আসরে গোল্ডেন বুটের রেসের শীর্ষে উঠে গেলেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে রেকর্ড ২২ গোল এখন এমবাপ্পের দখলে। ম্যাচ শুরুর বাঁশি বাজতেই ফরাসি রক্ষণে ঝড় তুলে ইংল্যান্ড। ম্যাচের প্রথমার্ধেই বুকায়ো সাকার জোড়া গোল, সাথে ডেকলান রাইস আর এজরি কনসার আঘাতে খড়কুটোর মতো উড়ে যায় ফ্রান্সের রক্ষণভাগ। প্রথমার্ধে ৪-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচটা একরকম নিজেদের পকেটে পুরে নেয় ইংলিশরা। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় ফরাসিরা। ডাগআউটে দিদিয়ের দেশমের শেষ ম্যাচ, তাই সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না তারা। রক্ষণের দুর্বলতা ঢাকতে উপামেকানো আর লুকাস দিনিয়েকে মাঠে নামাতেই প্রাণ ফেরে লেবলুজদের শিবিরে। দ্বিতীয়ার্ধে শুরু হয় কিলিয়ান এমবাপ্পে শো। ব্র্যাডলি বারকোলার ১ গোলের পাশাপাশি জোড়া গোল করে ফরাসিদের ম্যাচে ফেরান এই মহানায়ক। এই ২ গোলের উপর ভর করে চলতি বিশ্বকাপে নিজের গোল সংখ্যা ১০-এ নিয়ে গেলেন এমবাপ্পে। ম্যাচ হারলেও ইতিহাসের পাতায় নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখে নিলেন এই ফরাসি ফরওয়ার্ড। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন এখন এমবাপ্পের দখলে। ২২ গোল করে তিনি ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকে। গোল্ডেন বুটের রেসেও মেসির চেয়ে ২ গোলে এগিয়ে শীর্ষে তিনি। ফরাসিদের প্রাপ্তির খাতায় আরও আছে মাইকেল ওলিসের রেকর্ড। ১৯৭০ বিশ্বকাপে পেলের ৬ অ্যাসিস্টের রেকর্ড ভেঙে এক বিশ্বকাপে ৬০টি অ্যাসিস্টের নতুন ইতিহাস গড়েছেন তিনি। খেলার শেষ ভাগে নাটকের তখনও বাকি ছিল। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করে ইংল্যান্ডকে জয় নিশ্চিত করেন বুকায়ো সাকা। ইনজুরি টাইমের ৬ষ্ঠ মিনিটে ওসমান দেমবেলে ফ্রান্সের হয়ে ব্যবধান কমালেও একদম শেষ মুহূর্তে জুড বেলিংহ্যামের ৬ষ্ঠ গোল ফরাসিদের কফিনের শেষ পেরেকটা পুঁতে দেয়। ৬-৪ ব্যবধানের এক অবিশ্বাস্য জয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে মাঠ ছাড়ে থ্রি লায়ন্স। এই হারের ব্যবধান ছাপিয়ে ফরাসি ফুটবলে অবসান হলো এক সোনালী অধ্যায়ের। টানা ১৪ বছর আর ১৮৫টি ম্যাচের গৌরবময় অধ্যায় শেষে বিদায় নিলেন মাস্টারমাইন্ড দিদিয়ের দেশম। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। বিশ্বকাপ ফাইনালের আগে আত্মবিশ্বাসের টই টুম্বর আর্জেন্টিনা। বৃষ্টি বাঁধার পরও অনুশীলনের চনমনে মেসি এজোড়া। অন্যদিকে ফ্রান্সকে হারিয়ে উঠছে স্পেন। শিষ্যদের পক্ষেই বাজি দে লা ফুয়েন্তের। যদিও বাজে আবহাওয়ায় শেষ দিনের অনুশীলন করা হয়নি তাদের। নিউ জার্সিতে দ্য ফাইনাল ম্যাচ শুরু হবে রাত ১টায়। যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবালের ম্যাচ প্রিভিউ। বাজে আবহাওয়ার কারণে আর্জেন্টিনার শেষ অনুশীলন নিয়ে শঙ্কা ছিল, যেমন শঙ্কা আছে এই দলটা বিশ্বকাপ ধরে রাখতে পারবে কিনা। কিন্তু মাঠে তাদের উপস্থিতি দেখে কে বলবে কোনো চিন্তা আছে তাদের? বরং পুরোটা সময় হাস্যরস আর খুনসুটিতেই ব্যস্ত ছিলেন মেসি, ডেপলরা। অবশ্য এটা তাদের বাইরের রূপ, ভেতরে কি কাজ করছে সেটা অনুমান করা কঠিন। পুরো বিশ্বকাপে কেউ পারেনি, প্রতিটা ম্যাচে তারা হাজির হয়েছে নতুন সব রূপে। আর্জেন্টিনার সবচেয়ে শক্তির জায়গা ইউনিটি, যেটার উপর ভর করে ওরা ফাইনালে। তাই আরো একবার, হয়তো শেষবার জ্বলে ওঠার অপেক্ষায়। আমরা জানি আর্জেন্টিনা ভালো দল, তবে এখনো আমাদের উন্নতির জায়গা আছে। মাঠে অবশ্যই তার প্রতিফলন থাকতে হবে। শেষ কথা হলো আমরা ফাইনালটা জিততে চাই। ফিফার পাওয়ার র্যাঙ্কিং এ স্পেনের ৪ ডিফেন্ডার, মিডে দুর্দান্ত করা রদ্রিকেও রাখা হয়েছে এই তালিকায়, যেখানে আর্জেন্টিনার শুধু কুতি রোমেরো। অ্যাটাকিং এ শীর্ষ ১০-এ কেউ জায়গা না পেলেও ক্রিয়েটিভ
ক্রিয়েটিভ মিডে লামিনের সঙ্গে আছেন দানি ওলমো। যদিও এখানে মেসি সেরা, তবে লুই দে লা ফুয়েন্তে বাজি ধরছেন শিষ্যদের পক্ষেই। নিঃসন্দেহে দারুণ একটা ম্যাচ হবে। আমরা মেসিকে নিয়ে সতর্ক, মুহূর্তের সুযোগ এসে সব ভেস্তে দিতে পারে। তবে আমাদেরও দারুণ একটা দল আছে, আমি ওদের উপর আস্থা রাখতে চাই, কারণ সেই সামর্থ্য তাদের আছে। এবারের বিশ্বকাপে যেখানে 7 গোল হজম করেছে আর্জেন্টিনা, সেখানে স্পেনের মাত্র 1। সবশেষ দেখায় তাদের কাছে আলবি সেলেস্তেরা বিধ্বস্ত হয়েছিল 6-1 ব্যবধানে। যদিও বিশ্বকাপে দু দলের একমাত্র দেখায় জয় আছে শুধু মেসিদেরই। নিউ জার্সির সবুজ গালিচায় অমরত্বের হাতছানি। বিশ্বের তৃতীয় দল হিসেবে আর্জেন্টিনার টানা দ্বিতীয় ফাইনাল জয়, নাকি স্পেনের 16 বছরের অপেক্ষার অবসান? সময়ের পরিক্রমায় মিলবে এই প্রশ্নের জবাব। যদিও বলতে দ্বিধা নেই, ফাইনালের আগে নানা সমীকরণে এগিয়ে স্পেন। তবে শেষ মুহূর্তে যদি আবারও জমে যায় একজন লিওনেল স্ক্যালোনি আর লিওনেল মেসির রসায়ন, তবে এই পিচেই হতে পারে আর্জেন্টিনার আরো একটা বিজয়গাথা। নিউ জার্সি থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারলে পুরস্কার হিসেবে মিলবে $1 কোটি। ইরান ঘনিষ্ঠ সশস্ত্র জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক IRI এমন ঘোষণা দিয়েছে বলে খবর প্রকাশ করেছে গালফ নিউজ। সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্প ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহাদি আল মুহান্দিসকে হত্যায় নিজ ভূমিকার কথা উল্লেখ করার জেরে এই ঘোষণা দেয় সংগঠনটি। কাশেম সোলাইমানি হত্যাকাণ্ডের প্রতিশোধের হুমকি আবারও সামনে আনলো ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে ইরান ঘনিষ্ঠ সশস্ত্র জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক IRI। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। IRI এর দাবি, যে ব্যক্তি ট্রাম্পকে হত্যা করবে অথবা এমন কোনো অভিযানে অর্থায়ন বা সহযোগিতা করবে তাকে এই অর্থ দেয়া হবে। তবে সংগঠনটির এই দাবি কিংবা ঘোষিত অর্থের উৎস সম্পর্কে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। সম্প্রতি হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদির সঙ্গে বৈঠকে 2020 সালে ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহাদি আল মুহান্দিসকে হত্যায় নিজের ভূমিকার কথা উল্লেখ করেন ট্রাম্প। IRI বলছে, ট্রাম্পের ওই বক্তব্যের জবাব হিসেবেই এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার জন্য $10 কোটি পুরস্কার ঘোষণার দাবি সংবলিত ব্যানারও বহন করেছিলেন ইরানের যুক্তরাষ্ট্র বিরোধীরা। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক মূলত ইরানপন্থী কয়েকটি প্রভাবশালী মিলিশিয়া কাতাইব হিজবুল্লাহ, হারাকাত হিজবুল্লাহ আল নুজাবা, কাতাইব সাইদ আল সুহাদা এবং আসাইব আহল আল হাকের সমন্বয়ে গঠিত। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব গোষ্ঠী ইরাক, সিরিয়া ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনা ও মিত্রদের ওপর বহু ড্রোন, রকেট, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও নিজেদের স্বাধীন প্রতিরোধ আন্দোলন বলে দাবি গোষ্ঠীগুলোর। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, সোলাইমানি হত্যার পর থেকে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে ইরান সংশ্লিষ্ট ব্যক্তিরা সক্রিয় ছিল। বিভিন্ন আদালতের নথি, ফৌজদারি মামলায়ও এমন অভিযোগ উঠে এসেছে। যদিও তেহরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছে। নাসরিন রুমি, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংকটের বড় ধাক্কা এবার বৈশ্বিক সার বাণিজ্য। বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে সারবাহী জাহাজের চলাচল প্রায় শূন্যে নেমে এসেছে। এতে আন্তর্জাতিক বাজারে ইউরিয়া ও DAP সারের দাম যেমন অস্বাভাবিকভাবে বেড়েছে, তেমনি নেপাল ও শ্রীলঙ্কা সহ বিশ্বের অন্তত 18টি দেশ চরম আমদানির ঝুঁকিতে পড়েছে। শুধু জ্বালানি নয়, বৈশ্বিক সার বাণিজ্যেও প্রভাব ফেলেছে গুরুত্বপূর্ণ পরিবহন পথ হরমুজ প্রণালী। চলতি বছরের প্রথম দিকে শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে থমকে যায় এ পথ, আর এতেই ব্যাহত হয় সারের বৈশ্বিক বাণিজ্য। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTOর তথ্য অনুযায়ী সংঘাত শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরের বাইরে সারবাহী জাহাজের চলাচল প্রায় শূন্যের কোঠায় নেমে আসে, যা অব্যাহত থাকে জুন পর্যন্ত। জুলাইয়ের শুরুতে কয়েকটি চালান শুরু হলেও তা ফেরেনি স্বাভাবিক অবস্থায়, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। সংঘাতের আগে প্রতি টন ইউরিয়ার দাম যেখানে ছিল প্রায় $400, এপ্রিলে তা দ্বিগুণ বেড়ে দাঁড়ায় $850। যদিও জুন নাগাদ বেশ কিছুটা কমে প্রতি টন ইউরিয়া সারের দাম নামে
$453। অন্যদিকে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট সারের প্রতি টনের দাম $580 থেকে বেড়ে $770 পৌঁছায়। WTO বলছে বিশ্বের মোট নাইট্রোজেন ভিত্তিক সার রফতানির 24.8% এবং ফসফেট সার রফতানির 11.4% করে উপসাগরীয় অঞ্চল, আর নাইট্রোজেন ভিত্তিক সারের 40% এবং ফসফেট সারের 48% যায় এশিয়ার বাজারে, যার মধ্যে ভারতের আমদানির প্রায় 2/3 আর থাইল্যান্ডের প্রায় অর্ধেক নাইট্রোজেন ভিত্তিক সারের যোগানও আসে এখান থেকেই। WTOর বিশ্লেষণ বলছে উপসাগরীয় অঞ্চল থেকে সার আমদানি করা 81টি দেশের মধ্যে 18টি দেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এই তালিকায় রয়েছে নেপাল ও শ্রীলঙ্কাও। বিশ্ব বাণিজ্য সংস্থার সতর্কবার্তা, সার সরবরাহ দীর্ঘদিন ব্যাহত হলে কৃষি উৎপাদন কমতে পারে, আর তার প্রভাব পড়তে পারে খাদ্যপণ্যের দামে এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তায়। অন্তরা সেন, সময় সংবাদ। যুক্তরাজ্যে শিশুদের যৌন নিপীড়নকারী সংঘবদ্ধ চক্রের 8 সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে 3 জন বাংলাদেশি বংশোদ্ভূত। যুক্তরাজ্যের গভর্নমেন্ট পুলিশ জানিয়েছে, দক্ষিণ ওয়েলসে শিশুদের লক্ষ্য করে সংঘবদ্ধ যৌন অপরাধের অভিযোগে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে অপারেশন ওক। এই অভিযানের অংশ হিসেবে কয়েকজন ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে দেশটির বিভিন্ন এলাকা থেকে 8 জনকে গ্রেফতার করা হয়। পরে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস CPS তাদের বিরুদ্ধে 34টি অভিযোগ আনার অনুমোদন দেয়। এর মধ্যে 17টি ধর্ষণের অভিযোগও রয়েছে। অভিযুক্তদের মধ্যে 3 জন বাংলাদেশি বংশোদ্ভূত ও 4 জন পাকিস্তানি বংশোদ্ভূত বলে জানা গেছে। আগামী 24 জুলাই নিউপোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করার কথা রয়েছে। পশ্চিমবঙ্গে এবার তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে বুলডোজার অভিযান চালানো হয়েছে। বেআইনিভাবে নির্মাণের অভিযোগে আমতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কার্যালয়ের সামনে শেড ভেঙে দেওয়া হয়। শনিবার সকাল থেকে দক্ষিণ 24 পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ঘিরে মোতায়েন করা হয় বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনের দাবি, 5 তলা এই ভবনটি অনুমোদিত নির্মাণ নকশা ছাড়াই বানানো হয়েছে। এ ঘটনায় আগেই সংশ্লিষ্টদের নোটিশ দিতে শুনানিতে হাজির হতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময়ে কেউ উপস্থিত না হয় উচ্ছেদ অভিযান চালানো হয় বলে জানিয়েছে প্রশাসন। তবে তৃণমূলের অভিযোগ, বিরোধীদের রাজনৈতিকভাবে চাপে রাখতেই বেছে বেছে অভিযান চালাচ্ছে বিজেপি সরকার। সময় স্পেনে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে। আগুনে পুড়ে গেছে প্রায় 40,000 একর বনভূমি। সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 5টি শহরের বাসিন্দাদের। জারি করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে কানাডায় এক রাতে নতুন করে 69টি দাবানল শনাক্ত হয়েছে। ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র পর্যন্ত। শনিবার বায়ুমান সূচকে বিশ্বের সবচেয়ে দূষিত বড় শহরের তালিকায় উঠে আসে টরন্টো, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসি। গেল বুধবার স্পেনের ওরেস শহরের কাছে শুরু হওয়া দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুনে এরই মধ্যে পুড়ে গেছে প্রায় 40,000 একর এলাকা। বিস্তার ঠেকাতে ফায়ার ব্রেক তৈরিতে বনকর্মীদের সঙ্গে পানি ছিটিয়ে সহায়তা করছে স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিট। আগুনের ঝুঁকিতে থাকায় দ্বিতীয় স্তরের জরুরি অবস্থা জারি করেছে আরাগন কর্তৃপক্ষ। দাবানল নিয়ন্ত্রণে টানা কয়েকদিন ধরে দিনরাত কাজ করছেন দমকল কর্মী ও সামরিক সদস্যরা। এ পর্যন্ত অন্তত 5টি শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাতাসের গতিপথ বারবার পরিবর্তনের কারণে আগুন আবারও ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত এলাকার আশপাশে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে কানাডার দাবানলের ঘন ধোঁয়ায় ঢেকে গেছে টরন্টোর আকাশ। শনিবার কানাডার মন্ত্রণালয় জানায়, এক রাতেই নতুন করে 69টি দাবানল শনাক্ত হয়েছে। এতে দেশ জুড়ে সক্রিয় দাবানলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 955টিতে। এখন পর্যন্ত পুড়ে গেছে 28,500 বর্গ কিলোমিটারের বেশি এলাকা। ব্রিটিশ কলম্বিয়ার পেম্বারটনের কাছে আগুন নেভাতে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। কানাডার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায়। এতে নিউ ইয়র্ক সিটি থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ধোঁয়ার আড়ালে চলে যায়, যে কারণে দক্ষিণ অন্টারিও থেকে পেনসিলভানিয়া, নিউ জার্সি সহ বিস্তীর্ণ এলাকার বায়ুর মান অস্বাস্থ্যকর বলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা। একই সময়ে শনিবার আইকিউইআরের বায়ুমান সূচকে বিশ্বের সবচেয়ে দূষিত বড় শহরের তালিকায় টরন্টোর পাশাপাশি ছিল নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসির নাম। নাসরিন রুমি, সময় সংবাদ।
ভারতের গুজরাটে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 8 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও 9 জন। শনিবার বিকেলে আহমেদাবাদে ভাস্ট্রাল এলাকার একটি কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার শুরু করেন দমকল কর্মীরা। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানাটির লাইসেন্স বাতিল হওয়ার পরও একটি খামার বাড়িতে অবৈধভাবে আতশবাজি উৎপাদন করে আসছিল। এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের প্রত্যেকের পরিবারকে 2 লাখ রুপি এবং আহতদের 50,000 রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সময় দক্ষিণ কোরিয়ার আগামী বছরের ন্যূনতম মজুরি ঘন্টা প্রতি 10,700 ওন নির্ধারণ করা হয়েছে, চলতি বছরের তুলনায়, যা 3.7% বেশি। তবে এই মজুরি বৃদ্ধি নিয়ে সন্তুষ্ট নয় কোনো পক্ষই। শ্রমিকদের দাবি, মূল্যস্ফীতির তুলনায় এই বৃদ্ধি অপ্রতুল, আর ব্যবসায়ীদের আশঙ্কা বাড়তি মজুরির চাপ ছোট ব্যবসা ও কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। আগামী বছরের জন্য দক্ষিণ কোরিয়ার ন্যূনতম মজুরি ঘন্টা প্রতি 10,700 ওন নির্ধারণ করেছে দেশটির ন্যূনতম মজুরি কমিশন। চলতি বছরের তুলনায় এটি 380 ওন অর্থাৎ 3.7% বেশি। টানা 12 দফা আলোচনা সত্ত্বেও শ্রমিক ও নিয়োগকর্তার পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি নির্ধারণ করা হয়। আমরা একাধিক দফায় শ্রমিক এবং নিয়োগকর্তা উভয় পক্ষের মতপার্থক্য কমানোর চেষ্টা করেছি। শেষ পর্যন্ত দুই পক্ষের প্রস্তাবের ব্যবধান মাত্র 30 ওয়েনে নেমে এলেও ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়নি, তাই ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয়েছে। আলোচনার মাধ্যমে সমাধান না হওয়ায় আমরা দুঃখিত এবং কমিশনের সভাপতি হিসেবে আমি এ বিষয়ে গভীর দায়িত্ব অনুভব করছি। চূড়ান্ত পর্যায়ে শ্রমিক পক্ষ ঘন্টা প্রতি 10,730 ওন আর নিয়োগকর্তারা 10,700 ওন মজুরি প্রস্তাব দেন। ভোটাভুটিতে নিয়োগকর্তাদের প্রস্তাবই সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে অনুমোদিত হয়। তবে এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে শ্রমিক সংগঠনগুলো। সাম্প্রতিক মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় 3.7% মজুরি বৃদ্ধি কোনোভাবেই যথেষ্ট নয়। দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অনেকেরও একই মত। তাদের মতে এই মজুরি বৃদ্ধি নিম্ন আয়ের শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় মোকাবেলায় উল্লেখযোগ্য কোনো স্বস্তি এনে দেবে না। কোরিয়াতে এবছর যে পরিমাণ বেতন বাড়ছে, ঠিক তার চেয়ে বেশি পরিমাণ জিনিসপত্রের দাম এবং জীবনযাত্রার যে ব্যয়, সেটা অনেক পরিমাণ বেশি বাড়ছে, বিশেষ করে যারা নাকি বেসিক ডিউটি করে। কোরিয়াতে এখন বর্তমানে জিনিসপত্রের যে দাম আর জীবনযাত্রার যে মান উন্নয়ন আর কি, ওই হিসাবে আমার মতে বেতনটা খুব একটা বেশি বাড়েনি। অন্যদিকে নিয়োগকর্তাদের দাবি, উচ্চ সুদের হার, দুর্বল ভোক্তা চাহিদা এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এখনো চাপে রয়েছে। তাই বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মজুরি না বাড়ানোই অধিক বাস্তবসম্মত হতো বলে তাদের মত। সরকারি আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে আগামী 5 আগস্টের মধ্যে 2027 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের আইন মেনে চলা এবং দূতাবাসের সেবা সহ বিভিন্ন বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সচেতনতা বাড়াতে কাজ করছে বাংলাদেশ কনস্যুলেট দুবাই। স্থানীয় কমিউনিটি নেতাদের সহযোগিতায় আজ আয়োজন করা হয় সচেতনতামূলক মতবিনিময় সভা। এতে অংশ নেন কনসাল জেনারেল মোহাম্মদ বাশিদুজ্জামান শিবলি আল সাদিকের রিপোর্ট। বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপটে প্রতিনিয়ত নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। এইসব সংকট মোকাবেলায় আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট। স্থানীয় সময় শনিবার আজমানে আয়োজিত মতবিনিময় সভায় দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, আইন কানুন মেনে চলা এবং দায়িত্বশীল আচরণ করা প্রবাসীদের জন্য অত্যন্ত জরুরি। এতে একদিকে যেমন ব্যক্তি নিরাপদ থাকবেন, অন্যদিকে আমিরাতে বাংলাদেশিদের ইতিবাচক ভাবমূর্তি আরো সুদৃঢ় হবে। আমরা হয়তো অনেক বড় কোনো অপরাধ করি না, কিন্তু ছোট ছোট অপরাধ করি এবং এই সংখ্যাটা অনেক বেশি। এটা কিন্তু এই দেশের আইন প্রয়োগকারী সংস্থার কাছে এই মেসেজটা চলে যায় এবং এই দেশের সরকার তখন মনে করে যে ওরা তো সমাজে অস্থিরতা তৈরি করছে। অনুষ্ঠানে প্রবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা এবং যে কোনো অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া পাসপোর্ট, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, এনআইডি, প্রবাসী কল্যাণ কার্ড সহ বিভিন্ন কনসুলার সেবা সম্পর্কে প্রবাসীদের বিস্তারিত ধারণা দেয়া হয়। বক্তারা বলেন, প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়লে ভিসা সংক্রান্ত জটিলতা সহ বিদ্যমান নানা সমস্যার সমাধান
সমাধানে ইতিবাচক অগ্রগতি সম্ভব। বিষয় যদি রিনিউয়াল না হয় কিংবা ট্রান্সফার না হয় কিংবা নতুন বিষয় যদি আসতে না পারে তাহলে হয়তো একসময় রেমিটেন্সটা বন্ধ হয়ে যাবে। অনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশিদের একটা বদনাম হয়ে গিয়েছিল, সেই জায়গাটায় আমরা কমিউনিটি, কনসুলেট এবং বিভিন্ন সমিতিগুলো কাজ করে যাচ্ছে। চাইলে আমরা প্রত্যেকেই দেশের পক্ষে আমরা পজিটিভ প্রচারণামূলক কাজকর্ম করতে পারি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যে নেগেটিভ প্রচারণা আমরা যেগুলো করে থাকি এগুলো থেকে আমরা বিরত থাকতে পারি। আমরা যদি সচেতন না হই, আমরা যদি ঠিক না হই, আমাদের সরকার যত চেষ্টা করুক যে সরকার সেটাকে গ্রহণ করবে বলে মনে হয়। এই সময় নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রবাসীরা। কনসুলেটের পক্ষ থেকে সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। আজমানের গ্র্যান্ড মলে অবস্থিত বাংলাদেশ সমিতির এই কার্যালয়ে প্রতি মাসে 2 বার বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকে কনসুলার সেবা প্রদান করা হয়। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সংযুক্ত আরব আমিরাতের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে চলার পরামর্শ দেওয়া হয়। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এক সময় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে পরিচিত টোকিও এখন মার্কিন ডলারের হিসেবে বিশ্বের তুলনামূলক সাশ্রয়ী শহরগুলোর একটি। তবে এই পরিবর্তনের পেছনে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে বেশি ভূমিকা রেখেছে দুর্বল ইয়েন এবং দীর্ঘদিনের সীমিত মজুরি বৃদ্ধি। ফলে বিদেশি পর্যটকদের কাছে জাপান আরও আকর্ষণীয় সাশ্রয়ী হয়ে উঠলেও আন্তর্জাতিক বাজারে জাপানি নাগরিকদের প্রকৃত ক্রয় ক্ষমতা আগের তুলনায় কমেছে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। সাম্প্রতিক এক বৈশ্বিক জরিপে বিশ্বের ৬৯টি বড় শহরের জীবনযাত্রার ব্যয় তুলনা করা হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের মূল্যসূচক ১০০ ধরা হলে জাপানের সূচক দাঁড়িয়েছে মাত্র ৬০। অথচ ২০১২ সালে এই সূচক ছিল ১২৫। অর্থাৎ এক দশকের কিছু বেশি সময়ে আন্তর্জাতিক মানদণ্ডে জাপানের মূল্যস্তর উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশ্লেষকদের মতে এর মূল কারণ দীর্ঘদিন ধরে ইয়েনের দুর্বলতা এবং বিনিময় হার ভিত্তিক মূল্যায়নে বড় পরিবর্তন। বাস্তব চিত্রেও সেই পার্থক্য স্পষ্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৩ শয়নকক্ষের একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে মাসে প্রায় ৯,০০০ মার্কিন ডলার খরচ হলেও টোকিওতে একই ধরনের বাসার ভাড়া প্রায় ২,৫০০ ডলার। ফলে বিদেশি পর্যটক, শিক্ষার্থী ও প্রবাসী কর্মীদের কাছে টোকিও এখন আগের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী। তবে স্থানীয় নাগরিকদের জন্য চিত্রটি ভিন্ন, কারণ জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি আয়ের সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। জরিপ অনুযায়ী টোকিওতে একজন কর্মীর গড় মাসিক আয় প্রায় ২,৩৯৪ মার্কিন ডলার। বিপরীতে সুইজারল্যান্ড জুরিকে একই আয় ৮,৩৬৩ ডলারেরও বেশি। অর্থনীতিবিদদের মতে দীর্ঘদিনের সীমিত মজুরি বৃদ্ধি এবং দুর্বল ইয়েন আন্তর্জাতিক বাজারে জাপানি আয়ের প্রকৃত মূল্য কমিয়ে দিয়েছে। ফলে বিদেশ ভ্রমণ, বিদেশে উচ্চশিক্ষা কিংবা আমদানি নির্ভর পণ্য কেনার ক্ষেত্রে আগের তুলনায় বেশি ব্যয় করতে হচ্ছে জাপানি নাগরিকদের। তাই উৎপাদনশীলতা বৃদ্ধি, টেকসই মজুরি বৃদ্ধি এবং মানুষের প্রকৃতি ক্রয় ক্ষমতা বাড়ানোর এখন জাপানের অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। জাপান থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ভাগ্য বদলে গেছে মিশরের রাজধানী কায়রোর এক বস্তির। হরমুজ প্রণালীতে সরবরাহ ব্যাহত হওয়ায় প্লাস্টিকের কাঁচামালের সংকট তৈরি হয়েছে। তাই নতুন প্লাস্টিক উৎপাদনে কারখানাগুলোর ভরসা হয়ে উঠেছে পুনর্ব্যবহৃত প্লাস্টিক। আর সেই সংকটই কায়রোর গার্বেজ সিটির মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা দিয়েছে কাঁচামালের সংকট। আর এই সংকটে মিশরের কায়রোর গার্বেজ সিটিতে বেড়েছে প্লাস্টিক বর্জ্যের কদর। মিশরের রাজধানী কায়রোর মানশিয়াত নাসের বিশ্বের অন্যতম বড় বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্র। তবে সবার কাছে এটি পরিচিত গার্বেজ সিটি নামে। বছরের পর বছর শহরের আবর্জনা ঘেটে প্লাস্টিক, কাগজ আর ধাতু আলাদা করে রোজগার করে আসছে এখানকার মানুষ। যাদের একসময় খুঁজে বেড়াতে হতো ক্রেতা, এখন তাদের দরজায় কড়া নাড়ছে বড় বড় ব্যবসায়ীরা।
যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে কাঁচামাল পরিবহন ব্যাহত হচ্ছে। এই পথ দিয়েই মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্লাস্টিক তৈরি কাঁচামাল যায়। সমুদ্রপথে রফতানি হওয়া মধ্যপ্রাচ্যের প্রায় 85% পলিথিন এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। সরবরাহ কমে যাওয়ায় নতুন প্লাস্টিক উৎপাদনে সংকটে পড়ে কারখানাগুলো। তখনই ভরসা হয়ে ওঠে পুনর্ব্যবহৃত প্লাস্টিক। শুধু ছোট ব্যবসায়ী নন, বড় কারখানাগুলোর ব্যবসাও বেড়েছে। পুনর্ব্যবহৃত প্লাস্টিক থেকে পণ্য তৈরি করার প্রতিষ্ঠানগুলো বলছে নতুন অর্ডার দ্রুত বাড়ছে। বিশেষ করে খাদ্য ও পানীয় শিল্পে পুনর্ব্যবহৃত প্লাস্টিকের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কোনো প্রতিষ্ঠানের বিক্রি বেড়েছে প্রায় 40%। শিউলি রোসা, সময় সংবাদ। খাদ্য ডেলিভারির বাজারে বড় চমক দেখিয়েছে উবার। জার্মান প্রতিষ্ঠান ডেলিভারি হিরোকে প্রায় $15 বিলিয়ন কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। চুক্তি হলে চীনের বাইরে বিশ্বের সবচেয়ে বড় ফুড ডেলিভারি নেটওয়ার্ক গড়ে উঠবে বলে মত বিশ্লেষকদের। রাইড শেয়ারিং এর পাশাপাশি খাদ্য ডেলিভারি ব্যবসায়ও নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায় উবার। সে লক্ষ্যেই জার্মানির ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডেলিভারি হিরোকে কিনে নিতে প্রায় $14.8 বিলিয়ন প্রকাশ্য প্রস্তাব দিয়েছে তারা। উবার জানিয়েছে ডেলিভারি হিরোর প্রতিটি শেয়ারের জন্য 41.50 ইউরো নগদ পরিশোধ করা হবে। এই দাম কোম্পানিটির সাম্প্রতিক গড় শেয়ার দামের তুলনায় প্রায় 1/3 বেশি। চুক্তিটি বাস্তবায়িত হলে উবার ইটসের কার্যক্রম ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া ও লাতিন আমেরিকায় আরও বিস্তৃত হবে। দুই প্রতিষ্ঠানের সম্মিলিত সেবা পৌঁছে যাবে বিশ্বের 99টি দেশে। তাদের হিসাব অনুযায়ী 2025 সালে এই যৌথ প্ল্যাটফর্মে লেনদেনের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় $236 বিলিয়ন। ফলে চীনের বাইরে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় ফুড ডেলিভারি নেটওয়ার্ক। তবে অধিগ্রহণের পথ এখনও পুরোপুরি সহজ নয়। প্রস্তাব কার্যকর করতে ডেলিভারি হিরোর অর্ধেকের বেশি শেয়ার হোল্ডারের সম্মতি প্রয়োজন। এছাড়া যেসব দেশে উবার ও ডেলিভারি হিরো দুই প্রতিষ্ঠানেরই ব্যবসা রয়েছে, সেখানে প্রতিযোগিতা কমে যাওয়ার আশঙ্কায় বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থাও চুক্তিটি খতিয়ে দেখতে পারে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে ডোরড্যাশ সহ কয়েকটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে দ্রুত ব্যবসা বাড়িয়েছে। সেই প্রতিযোগিতায় পিছিয়ে না পড়তেই বড় এই অধিগ্রহণের পথে হাঁটছে উবার। ঘোষণার পর প্রথমে ডেলিভারি হিরোর শেয়ারের দাম বাড়লেও পরে লেনদেনের সময় তা কিছুটা কমে আসে। নাদিম মারজান, সময় সংবাদ। এআই প্রযুক্তি ব্যবহার করে কর্মী ছাঁটাইয়ের অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা করেছে অন্তত 26 কর্মী। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে করা 71 পৃষ্ঠার মামলায় অভিযোগ করা হয় মাতৃত্বকালীন বা অসুস্থতাজনিত ছুটিতে থাকা কর্মীদের এআই ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ছাঁটাই তালিকা অন্তর্ভুক্ত করা হয়। কর্মীরা আদালতের কাছে ছাঁটাই প্রক্রিয়া স্থগিত, চাকরি পুনর্বহাল এবং ক্ষতিপূরণ সহ বকেয়া সুযোগ সুবিধা ফেরতের নির্দেশনা চেয়েছেন। চীনের সাংহাইয়ে শুরু হয়েছে 2026 ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স। বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান সেখানে নিয়ে এসেছে তাদের সর্বাধুনিক রোবট। এসব রোবট চা বানানো থেকে শুরু করে নাচ গান সবই করতে পারে মানুষের মতো। সম্মেলনে উন্মোচন করা হয়েছে বিশ্বের প্রথম রোবট ফোনও। আয়োজকরা বলছেন ভবিষ্যতে রোবটই হবে শিল্পী, কর্মী আর মানুষের সহকারী। ঢাকের তালে কোমর দোলাচ্ছে রোবট, হাত পা নাড়িয়ে তাল মিলিয়ে নাচছে একদম মানুষের মতো। কেউ অতিথিদের জন্য বানিয়ে দিচ্ছে চা, আবার কোনোটি অত্যন্ত নিখুঁতভাবে জোড়া লাগাচ্ছে ছোট ছোট যন্ত্রাংশ। চীনের সাংহাইয়ে শুরু হয়েছে 2026 ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স WAIC, যেখানে অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের তৈরি সর্বাধুনিক রোবট। মানুষের মতো রোবটের কার্যকলাপ দেখতে ছুটে এসেছেন দর্শনার্থীরা। সম্মেলনে এবার উন্মোচন করা হয়েছে বিশ্বের প্রথম রোবট ফোন। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অনারের তৈরি এই ফোনের ক্যামেরায় রয়েছে বিশেষ যান্ত্রিক গিম্বল। হাতের ইশারা বা কণ্ঠের নির্দেশ পেলে নিজ থেকেই বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে এই রোবট। প্রদর্শনীতে নিরাপত্তার টহল দেওয়ার মতো কাজ দেখিয়েছে কিছু রোবট। বিশেষ করে উঁচু জায়গায় ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করার সক্ষমতা তুলে ধরা হয়েছে। পাশাপাশি কারখানায় সূক্ষ্ম ও জটিল কাজ কত দ্রুত এবং নির্ভুলভাবে করা যায় সেটিও দেখানো হয়েছে।
আয়োজকদের মতে রোবট এখন আর শুধু প্রদর্শনীর আকর্ষণ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তারা ধীরে ধীরে মানুষের দৈনন্দিন জীবন ও শিল্প কারখানার গুরুত্বপূর্ণ সহকারী হয়ে উঠেছে। প্রযুক্তির এই অগ্রযাত্রা ভবিষ্যতে কাজের ধরন আরও বদলে দিতে পারে বলে মনে করছেন অনেকে। ঈশিতা আক্তার, সময় সংবাদ। চীনের শিলিন হটে শুরু হয়েছে ৩৬তম ইনার মঙ্গোলিয়া নাদাম মেলা। ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নেন ইনার মঙ্গোলিয়ার ১২টি লীগ ও শহরের প্রতিনিধিরা। আয়োজকদের আশা, এই উৎসবের মধ্য দিয়ে বিশ্বের মানুষ চিনতে পারবেন ইনার মঙ্গোলিয়ার তৃণভূমির সংস্কৃতি, ঐতিহ্য আর জীবনযাপন। বলিষ্ঠ শরীর আর দৃপ্ত চোখে হেঁটে যাচ্ছে সারি সারি পালোয়ান। তাদের ঠিক পেছনে উঠছে লাল টকটকে পতাকার শোভাযাত্রা, আর চারপাশে বিভিন্ন শহরের মানুষজন পরে আছেন চমৎকার সব ঐতিহ্যবাহী পোশাক। চীনের ইনার মঙ্গোলিয়ায় শুরু হয়েছে শতবর্ষের ঐতিহ্যবাহী নাদাম উৎসব। সারিবদ্ধভাবে কুচকাওয়াজ করেন কুস্তিগিররা। লাল পতাকা বহনকারী দল এবং ইনার মঙ্গোলিয়ার ১২টি লীগ ও শহরের প্রতিনিধিরা নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নেন। প্রতি বছরের মতো এবারও ১ লাখের বেশি দর্শনার্থীর পদচারণায় মুখর নাদাম মেলা। আয়োজকদের আশা, এই উৎসবের মধ্য দিয়ে বিশ্বের মানুষ আরও কাছ থেকে চিনতে পারবেন ইনার মঙ্গোলিয়ার তৃণভূমির সংস্কৃতি, ঐতিহ্য আর জীবনযাপন। ঈশিতা আক্তার, সময় সংবাদ। আতশবাজির রঙিন আলোয় বর্ণিল হলো ভেনিসের আকাশ আর গ্র্যান্ড ক্যানেল। প্রতি বছর মধ্য জুলাইয়ে অনুষ্ঠিত হয় ইতালির ঐতিহ্যবাহী ফেস্তা দেল রেদোন্তোরে। এই উৎসবকে ঘিরে হাজার হাজার দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর ভেনিস। পর্যটকদের পাশাপাশি আনন্দে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন নগরী ইতালির ভেনিসে প্রতি বছর মধ্য জুলাইয়ের শনিবার মধ্যরাতে অনুষ্ঠিত হয় ফেস্তা দেল রেদেন্তোরে, যা মূলত একটি আতশবাজির উৎসব। প্রায় ৩০ মিনিট ধরে চলে এই বর্ণিল আতশবাজির প্রদর্শনী। গ্র্যান্ড ক্যানেল আর সেন্ট মার্কস এলাকা আলোর ঝলকে হয়ে ওঠে অপরূপ। পর্যটকের ভিড়ে জমে ওঠে পুরো শহর। এতে বাড়ে হোটেল, রেস্তোরাঁ ও স্থানীয় ব্যবসা বাণিজ্য। খুশি প্রবাসী বাংলাদেশিরা। উৎসবে পর্যটকদের সঙ্গে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরাও। প্রায় 450 বছর আগের পুরানো এই ঐতিহাসিক ফেস্টিভ্যালটি দেখতে এসেছি। আতশবাজি অনুষ্ঠানে আমার বন্ধুদের সাথে ঘুরতে আসছি, দেখতেছি, খুব এনজয় করতেছি। এখানে হাজার হাজার দর্শক। গ্রীষ্মকালে ইউরোপের অনেক দেশে অগ্নিঝুঁকির কারণে আতশবাজিতে থাকে বিধিনিষেধ। তবে ভেনিসের প্রদর্শনী হয় পানির ওপর থেকে, তাই নিরাপত্তা ঝুঁকি নেই এখানে। ক্যানেলের তীর আর নৌকা থেকে লাখো দর্শক উপভোগ করেন এই আয়োজন। রাতের অন্ধকারে পানিতে প্রতিফলিত হয় রঙিন আলো, সৃষ্টি করে এক অনন্য সৌন্দর্য। এ দৃশ্য দেখতে প্রতি বছর ছুটে আসেন বিশ্বের নানা প্রান্তের অসংখ্য পর্যটক। ১৫৭৫ থেকে ১৫৭৭ সালের প্লেগ মহামারীতে ভেনিসের ১/৩ মানুষ প্রাণ হারান, যার সংখ্যায় ছিল প্রায় ৫০,০০০-এরও বেশি। সেই দুর্যোগ থেকে মুক্তির স্মরণে ১৫৭৮ সালে শুরু হয় ফেস্তা দেল রেদেন্তোরে। প্রায় ৪৫০ বছরের ইতিহাস, ঐতিহ্য আর নিরাপদ আয়োজনে বিশ্বখ্যাত ভেনিসের এই উৎসব। মূলত ভেনিস থেকেই আতশবাজির উৎসব ছড়িয়ে পড়েছে সারা বিশ্ব জুড়ে। সময় সংবাদ, ইতালি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জর্ডানের ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত, নিখোঁজ 1। যুক্তরাষ্ট্রের আক্রমণ চলছে, শান্তি চুক্তিতে ট্রাম্পের সইয়ের মূল্য নেই, কটাক্ষ মোস্তফা খামেনির। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত 9, আহত 70। সামরিক অবকাঠামো ছিল লক্ষ্যবস্তু, দাবি কিয়েভের। দোনেৎস্কের আরও 1 শহর দখলে মস্কোর অভিযান জোরদার। এবং এমবাপের ইতিহাস, সাকার হ্যাটট্রিক আর 10 গোলে রোমাঞ্চকর ম্যাচ। ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড। রাতে বিশ্ব আসরের মেগা ফাইনাল। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন আইরিন আয়াত। ধন্যবাদ সাবরিনা আপনাকে। 10টার সময় সংবাদ দিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।